আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা মার্কেট কম গবেষণা করেন অথবা মার্কেট নিয়ে আপনাদের চিন্তা ভাবনাগুলো একটু কম, অনেকে সুন্দর একটা ভিডিও দেখলেন অথবা উপস্থাপনা দেখলেন অথবা লাক্সারি শোরুম ডেকোরেশন দেখলেন অথবা দেখলেন অমুক মডেল অমুক দোকানের উদ্বোধনী করেছে। এইগুলা দেখে যারা লাফায় জাপায় পড়ে কষ্টের টাকা দিয়ে একটা থার্ড ক্লাস কাপড় কিনে নিয়ে ঘরে আসেন, তাদের জন্য এই ভিডিওটা। এবছর আমি তো যখন কোনো একটা কাস্টমার হিসেবে কোনো দোকানে যাব, তখন তো আমি কাস্টমার অথবা একজন ভোক্তা। আমি ব্যক্তিগত আমার কোনো কম্পিটিটর, কোনো ব্যবসায়ী নাই, অথবা আমি কারো কম্পিটিটর না, কারণ সবার থেকে আমি অনেক ক্ষুদ্র এবং যারা বড় বড় শোরুম নিয়ে ব্যবসা করতেছে, বড় কিছু করছে, তাদের একটা পায়ের পশমের সামর্থ্য আমার নাই। এটা বাস্তব। আমি খুব কাট ক্লিয়ার কথা বলতে পছন্দ করি। তো দেখেন, আমাদের সমাজে অনেকের কোশ্চেন যে ভাই, আমরা সারা বিশ্বের এত বড় বড় ব্র্যান্ডকে কাপড় তৈরি করে দিয়ে তাদের উন্নত থেকে আরো হাই প্রোফাইল ব্র্যান্ড হতে সহযোগিতা করি। একদম H&M, জারা, গুচি, আরমানি, ওয়ালমার্ট, কার কাজ আমরা করি না? প্রাইমমার্ক, US পোলো, কার কাজ আমরা করি না? বাংলাদেশ গত 50 বছরে করে নাই। বাট আমাদের দেশে কেন একটা ব্র্যান্ড দাঁড় হয় না যেটা গ্লোবাল স্ট্যান্ডার্ড? কোশ্চেনটার উত্তরটা আপনাদের আমি দিয়ে দিই। এই প্রশ্নটার উত্তরটা আপনাদের জানার খুব প্রয়োজন, এবং এই যে কোনো গবেষণা ছাড়াই এই যে চিন্তা ভাবনাগুলো করে যে প্রশ্নটা করেন, প্রশ্নটা শুনতে আসলে খুব ভালো শোনায় না। তো এই কোশ্চেনগুলো যখন করেন, তখন ব্যক্তিগতভাবে আমি তাকে জিজ্ঞাসা করি যে আপনি কোথায় পড়াশোনা করেছেন, অনার্স করেছেন, মাস্টার্স করেছেন। মানে তাকে বুঝতেই দিই না যে আমি মনে মনে চিন্তা করতেছি যে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা একটা ছেলের কোয়ালিটি এত জিরো যে এই কোশ্চেনটা করছে আমাকে। কারণ সে গবেষণাও করে নাই, জাস্ট একটা বুলশিটের মতো কিছু একটা বলার দরকার বলে দিছে। তো এবার আসেন, প্রশ্নটার সঠিক উত্তরটা আপনাকে আমি দিয়ে দিই। বাংলাদেশে যারা ব্র্যান্ড হিসেবে আছে, ভাইরাল ব্র্যান্ড, দীর্ঘদিনের ব্র্যান্ড, যেখানে যা ব্র্যান্ড বলেন না কেন, একটা কাপড়ের একদম পয়েন্ট টু পয়েন্ট, প্রতিটা পয়েন্টে যদি দোকানে যে প্রতিটা সেলাই, একদম প্রতিটা সেলাইয়ের ঘনত্ব থেকে শুরু করে সব যদি মাপা শুরু করেন, তাহলে দেখবেন এটা একটা রিজেক্ট প্রোডাক্ট। একটা রিজেক্ট প্রোডাক্ট যেটার ফল্ট আছে। আর এই ফল্টওয়ালা প্রোডাক্টটাই আপনি ব্র্যান্ডের ফ্লেভার নিয়ে কিনে নিয়ে ঘরে চলে যাচ্ছেন। অর্থাৎ আফ্রিকাতে এই যে ইউজড ক্লথগুলো যখন যায়, তারা যেহেতু অনেক গরিব রাষ্ট্র, তারা ইউজড ক্লথই চড়া মূল্য দিয়ে কিনে ঘরে যায় এবং নতুন ব্র্যান্ডের কাপড় পরেছে এই আনন্দ নিয়ে, এবং পরিবারে তারা ইউজড ক্লথ দিয়ে ঈদ বলেন, পূজা বলেন, সব অনুষ্ঠান করে। অর্থাৎ তাদের যে সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সেখানে ইউজড ক্লথটাই তার কাছে ঈদের আনন্দ। তো আমাদের যে সমাজ ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থা, সেখানে আমাদের দেশে হোসিরি কাপড়টাই আমাদের কাছে ঈদের আনন্দ, যার কারণে 80% হোসিয়ারি কাপড় দিয়ে সারা বাংলাদেশের। হোসিয়ারি কি জিনিস? যেটার মধ্যে কোয়ালিটি নাই, শুধু চাকচিক্যময় বডি আছে। এই যে আপনারা কথার কথা মিরপুর বেনারস পল্লীতে যে যদি একটা শাড়ি কিনেন, চাকচিক্য দেখে কিনে নিয়ে আসলেন, কিন্তু কখনো চিন্তা করলেন না যে প্রতিটা হাতের কাজ স্টোন লাগানো, সেটা ডিফারেন্স, ডিস্ট্যান্স, সবকিছু কোয়ালিটি কিনা। এই এমব্রয়ডারিটা করা, এমব্রয়ডারি একটা লেহেঙ্গা কিনেছি গুলিস্তান থেকে কমের মধ্যে, অথবা বিহারি পল্লী থেকে। এই যে কাজটা দেখতে চাকচিক্য লাগতেছে, অনেক জরি পাথর বিছানো, বাট এটার মধ্যে কোয়ালিটিটা দেওয়া আছে কিনা, কাপড়ের কোয়ালিটি, জারির কোয়ালিটি, স্টোনের কোয়ালিটি, সেলাইয়ের কোয়ালিটি, আমরা এগুলো কেউ দেখি না।
শুধু আমাদের বিষয়টা হচ্ছে বাজেটের মধ্যে মনে ধরছে কিনা। তো বাজেটের মধ্যে মনে ধরছে কিনা ডিজাইনটা, তো সেখানে যদি একটা লোকাল কাপড় বানায় দিয়ে বলা হয় এটা পুষ্পা ডিজাইন, তো ওই ব্লক বাটিক যে পল্লী আছে ওখান থেকে সারা বাংলাদেশে শত কোটি টাকার পুষ্পা 3 পিস 4 পিস বের হয়ে যাচ্ছে। নাম রাখছে পুষ্পা, নাম রাখছে কি আছে আপনার অ্যাঞ্জেলিনা জোলি। এই কাপড়টার নাম কি, এই ডিজাইনটার নাম কি, অ্যাঞ্জেলিনা জোলি। সারা বাংলাদেশ ওইবার ওই ঈদে হিট। অ্যাকচুয়ালি অ্যাঞ্জেলিনা জোলিকে আর এই 3 পিসটা কি, কোথায় বানানো, অ্যাঞ্জেলিনা জোলির সাথে এর কি মিল আছে, কোনো কিছুর কোনো হিসাব নাই। কি কারণে নাই? কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে হাই কোয়ালিটির স্টুপিড, যার কমন সেন্স জিরো। শিক্ষা আছে কিন্তু কমন সেন্স জিরো, যার কারণে এইসব নামেই শুনেই লাফায় পড়ে। এই বছর ইন্ডিয়ায় কোন নাটকটা অথবা কোন মুভিটা হিট হচ্ছে ঈদের আগে, সেই নাম দিয়ে যে কোনো একটা 3 পিস বানায়, তার উপরে সেই নামটা খালি যদি বসায় দেন একটা কাগজে প্রিন্ট করে, তাহলে এটাই মনে করেন যে এই বছরের সুপারহিট এবং মোস্ট সোল্ড আইটেম। তো এই যে জাতি, যে জাতি এরকম একটা নামের উপরেই একটা কাপড় কিনতে থাকে, কাপড়ের ডাইনেও তাকায় না, বায়ও তাকায় না, কোয়ালিটি তাকায় না, সুইং কোয়ালিটি তাকায় না, ফেব্রিক্স লাস্টিং, সাস্টেইনেবিলিটি, টিকসই, সেটা পরে স্কিনে অ্যালার্জি হবে কিনা, স্কিন ক্যান্সার হবে কিনা, কোনো কিছুই যখন দেখে না, শুধু একটা নাম শুনলো আর একটা ডিজাইন আর রং দেখে লাফায় পড়লো, 1000 কোটি টাকার সেল। তো সেখানে আপনার কোয়ালিটি ব্র্যান্ড জন্মাবে কিভাবে? জন্মানোর সুযোগ নেই। নাম্বার টু হলো, বাংলাদেশে কথার কথায় এই গেঞ্জিটা বানাতে আমার 400 টাকা খরচ আছে। এই কাপড়টা শোরুমে যখন বিক্রি করবো কথার কথায় 1000 টাকায় বিক্রি করতে পারবে, এর বাইরে আরো কিছু খরচ আছে। ধরেন আমার 600 টাকায় খরচ আছে, এটা 1200 টাকায় বিক্রি করলাম। কিন্তু এই কাপড়টাই যখন প্রতিটা সেলাই ধরে দেখতেছি এভরিথিং ইজ কোয়ালিটি, তখন এই কাপড়টা আমেরিকা, ইংল্যান্ড, দুবাই, উন্নত রাষ্ট্র অস্ট্রেলিয়া যখন পাঠিয়ে দিচ্ছি, এটা ন্যূনতম 4000 টাকায় সেল হয়ে যাচ্ছে। তাহলে 4000 টাকায় সেল হয়ে যাচ্ছে, তাহলে আমি যে মালটা সুন্দরভাবে বানাইতে পারছি সেই মালটা দেশের মধ্যে তো যত ভালোই দিই না কেন 1000-এর উপর দাম দিচ্ছে না, 400 টাকার বেশি লাভ হচ্ছে না। তাহলে আমি সেই মালটা বিদেশে পাঠিয়ে দিলে আমার 1 লাখ টাকা ইনভেস্ট করলে রাতারাতি আমার 10 লাখ হয়ে যাচ্ছে। তাহলে আমি দেশের মধ্যে কেন ভালো প্রোডাক্টটা দিব? কারণ দেশের মানুষ তো এটাকে সম্মান এবং সম্মানী দুইটার একটাও দিতে জানে না, মূল্য এবং মূল্যায়ন একটাও দিতে জানে না। তাহলে আমার যে প্রোডাক্টটা হাই কোয়ালিটি, সেটা আমি তো অবশ্যই যে রাষ্ট্রে বেশি দামে বিক্রি হয় সেখানেই যাব। যেমন আপনার কুষ্টিয়াতে কোরবানির সময় গরুতে যা দাম পাওয়া যায়, তার থেকে ঢাকার ওই এয়ারপোর্ট অথবা বনানীর বাজারে আসলে একটু বেশি পাওয়া যায়। তো সে তো ট্রাক ভরে নিজে গরুর থেকে খারাপ অবস্থা হয়ে যাবে, নিজের শরীরের চেহারার অবস্থা, রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে রাস্তার মধ্যে মশা কামড় খেয়ে শুয়ে হলেও ওই গরুটা কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা থেকে এনে সে ঢাকা বনানীতে বিক্রি করার চেষ্টা করবে, কারণ এখানে প্রাইসটা বেশি পাওয়া যাচ্ছে, লাভটা বেশি। তাহলে বাংলাদেশে যারা কাপড় নিয়ে ব্যবসা করে, যেমন অনেক গার্মেন্টসের মালিক আছে যাদের বিদেশে অসংখ্য শোরুম আছে, তো তারাই প্রোডাক্টটা আন্ডার ইনভেস্ট করে। অর্থাৎ কি, প্রোডাক্টটা বানাইছে, বানানো খরচ মনে করেন যে 500 টাকা, কিন্তু এই মালটা সে কাস্টমসে দেখায় দেয় এই স্টক লট সি গ্রেড প্রোডাক্ট দেখায় দিয়ে এটাকে আপনার কি করে, আন্ডার ইনভয়েস করে, অর্থাৎ কম মূল্য দেখায় সরকারকে। তো কম মূল্যের টাকার মাল ওই দেশে চলে যাচ্ছে। এখন এই ফ্যাক্টরি যে উৎপাদন করছে সেই মালিকই আবার ওই শোরুমের মালিক, হয়তো তার ভাইকে বসায় দিছে ওখানে। এখন ওই ভাই যখন আন্ডার ইনভয়েসে গেল, কথা 20 লাখ টাকার মাল এখন চলে যাচ্ছে মাত্র 8 লাখ টাকায়, তাহলে ওই দেশে তার ট্যাক্সটাও বাঁচলো, তখন ওখানেও তার একটা বড় সেভ হলো। এবং এভাবে করে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস মালিক যাদের বিদেশে শোরুম আছে, নিজস্ব কাজ করে, তারা কিন্তু এভাবেই আন্ডার ইনভয়েস করে করেই আপনার বিদেশের মাটিতে এমনি 300 টাকায় মাল বানায়, ওই দেশে 3000 টাকায় বিক্রি করে, আর এর মধ্যে আবার ট্যাক্সটাও আন্ডার ইনভয়েসে ফাঁকি দেয়, দিলে ওই দেশে ট্যাক্সটা কম আসে এবং
তার প্রফিটের মাত্রা আরও বেশি হয়। আর এইটাই হচ্ছে আপনি 20 বছর গার্মেন্টসে চাকরি করে যা শিখবেন তার সামারি, যেটা জুবায়েদ ভাই বিনামূল্যে খুব সহজে আপনাদের শেখায় দেয়। তাহলে বাংলাদেশে যদি আপনার একটা ফ্যাক্টরি থাকে, হয় নিজের অথবা নিজের প্রতিষ্ঠিত, আর সেখান থেকে ওইভাবে আন্ডার ইনভেস্ট করে বিদেশে যদি মাল নেওয়া যায়, তাহলে কথার কথা ওই মালটা নর্মালি অনেকে চিন্তা করে ভাই বিদেশে জাহাজে মাল নিতে পারলে খরচ কম হতো। তো এই জাহাজের হিসেবটা আপনাদের আমি শেখাই দিই। জাহাজে 1 কেজি মাল যেতে আপনার খরচ হচ্ছে মনে করেন 400 টাকা, আর ডিএইচএল অথবা ফেডেক্স অথবা অ্যারামেক্স ইন্টারন্যাশনাল কুরিয়ারে নিতে সেটা খরচ 1200 টাকা পার কেজি। তা কোথায় 400 টাকা, কোথায় 1200 টাকা? তো আপনি যখন নতুন ব্যবসা শুরু করবেন তখন তো, অথবা যারা করে, আমি কখনো এটা গাইডলাইন দিব না, এটা রাষ্ট্রীয়ভাবে অথবা লিগালি এটা বলার অধিকার আমার নাই, এবং আই এম নট অথরাইজড যে আপনাকে চুরি করতে বলা। হ্যাঁ, এটার জন্য আমি অথরাইজ না, বাট সবাই যেটা করছে সেটা আপনাকে আমি বলে দিচ্ছি, দীর্ঘদিন ধরে করে আসতেছে। সেটা হলো যে জাহাজে এখান থেকে ইউরোপে মাল যেতে বর্তমানে সুয়েজ খাল বন্ধ, 65 দিন লাগে ইউরোপে মাল যেতে। তো মালটা সে বিমানে করে নিয়ে যাচ্ছে এবং প্যাকেজে, অল্প করে মাল নিচ্ছে প্যাকেজে। তাতে লাভটা কি হচ্ছে দেখেন, 7 দিনের মধ্যে মালটা ইউরোপে ঢুকে যাচ্ছে। এখন জাহাজে যেতে গেলে খরচ ছিল 400 টাকা, আর বিমানে যেতে মালটার খরচ হচ্ছে 700 টাকা। এখন গার্মেন্টসের যারা মালিক আছেন তারা সবসময় একটা কথা বলেন, ভাই মাল যদি এয়ার শিপমেন্ট হয়, গার্মেন্টস মালিকরা অ্যাকচুয়ালি কথাগুলো বলে না, ওই যারা বালসাল কোয়ালিটির, আবার মন দিয়ে শুনেন, বালসাল কোয়ালিটি মার্চেন্ডাইজার, তারা এইসব কথা পরিবারের সবার মধ্যে বন্ধু বান্ধবের সাথে আলোচনা করতে, মাল যদি এয়ারে যায় তাহলে তো শেষ। আরে ভাই মাল এয়ারে গেলে শেষ কেমনে? বাইরের মাল যদি এয়ারে যায় আর সেটা দায়ভার যদি ফ্যাক্টরির উপর থাকে, কারণ ফ্যাক্টরি মালটা বাইরকে ওই দেশ পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্বটা নেই হচ্ছে এখান থেকে কিছু খাওয়ার জন্য। এখন মালটা যদি সময় মতো যদি ওই দেশ পর্যন্ত না পৌঁছায়, তাহলেই শুধুমাত্র ফ্যাক্টরি মালিকের কপাল পড়ে এবং মার্চেন্ডাইজার তখন বাংলা ঠাপ দেয়। কথা বুঝতে পারছেন? শুধুমাত্র এই পয়েন্টেই একদম খাস বাংলায় কথা বলে দিচ্ছি, কারণ মালটাই যে কমার্শিয়ালে এক কন্টেনার মাল কিনে মনে করেন $1200, এবার কমার্শিয়াল অফিসার হিসেবে $1000 ফলে চুরি করে, $500 চুরি করে পার কন্টেনারে। খাওয়া খাই এত বেশি হয় কাস্টমস থেকে শুরু করে সব জায়গায়, মানে মালিক লাস্টে যে জানে যে এই কন্টেনারটা ওই আমেরিকা পর্যন্ত পৌঁছাইতে আমার $2200 খরচ হয়ে যাবে। অ্যাকচুয়ালি খরচ হচ্ছে কিন্তু $1200, কিন্তু কোম্পানি মালিক জানে $2200 হলে এই মালটা সুন্দরভাবে পৌঁছাবে, আপনি টেনশন মুক্ত। কমার্শিয়াল জিএম বলে দেয়। আচ্ছা, মানে বাকি $1000ই কমার্শিয়াল জিএম এবং তার লোকজন ওই বিভিন্ন জায়গায় ঘুষ টুস দিয়ে লাগবে এইসব বলে কমার্শিয়াল জিএমই খেয়ে ফেলে দেয়। আর এই জন্য কমার্শিয়ালে চাকরি করার জন্য আর পারচেস প্রক্রিউরমেন্ট অর্থাৎ কেনাকাটার চাকরি করার জন্য গার্মেন্টসে কখনো লোকের অভাব হয় না। যদি বলেন যে প্রোডাকশন এবং কোয়ালিটি, তাহলে মনে করেন যে লোকের অভাব পড়ে, আবার কোয়ালিটিতে লোকের অভাব পড়ে না, কারণ তার কাজই হচ্ছে ওই 5 টাকা করে পার বডিতে কমিশন খেয়ে কোয়ালিটি পাস করে দেওয়া। যত লক্ষ এক্সপোর্ট হবে তত গুণ $5 অথবা 5 টাকা। 1 লক্ষ টি শার্ট যদি এক্সপোর্ট হয় আর সে যদি 5 টাকা করে খায়, এক রাতের মধ্যে তার 5 লাখ টাকা কামাই গেছে। কোম্পানি বেতন দিক আর না দিক কিউসির কিছু যায় আসে? তো কিউসিতে যেমন চাকরির লোকের অভাব হয় না, তেমন পারচেস প্রক্রিউরমেন্ট অর্থাৎ কেনাকাটা, সুতো কেনা থেকে শুরু করে যা যা কিনতে চায় সব জায়গায় 8 টাকা 2 টাকা কমিশন খাইতেই থাকে। যত কোম্পানি কিনবে তত তার ইনকাম, বেতন পাক আর না পাক কিচ্ছু যায় আসে না। শুধু বেতন না পেলে কোম্পানি মালিককে বলবে, স্যার সময় মতো বেতন হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, স্যার খুব অভাবে আছি, খুব গরিব ঘরের থেকে লেখাপড়া করে এসে স্যার এইটুকুন আসছি। মালিক টের পায়, কিন্তু মালিকের যেতে একজন লোক দরকার ওই ডিপার্টমেন্টে, এই জন্য কইতে পারে না, খানকির বলা তুই তো এটা সুতা কিনতে গেলেও সে যাতে আটা না খাইস। কথা বুঝতে পারছেন? আবার প্যান্ট শার্ট টাই পরে অফিসে আসে, সাথে একটা ল্যাপটপ, হাতে একটা স্মার্টফোন, বলে আইফোন। তো ওরে কেমনে বাংলা খানকির ছেলে বলে গালাগালি দেবে মালিকে? মালিকের তো অন্তত বিবেক আছে। মালিক এত মানুষের কর্মসংস্থান করতেছে, মালিকের বিবেক আছে, কিন্তু এমপ্লয়ীদের বিবেক নাই। তো কমার্শিয়ালে দেখেন
যে কন্টেইনারটা 1200 থেকে $1400 চলে যাবে সেটা কোম্পানিতে বিল করা হয় 2200। এবং যদি কমার্শিয়ালের সাথে লজিস্টিক্স কোম্পানির ভালো ঘুষ দেন আপনার বিষয় থাকে, তাহলে এই কন্টেইনারের দাম $4300 হয়। আমি 12 বছর লজিস্টিক্সে চাকরি করছি, কত মানুষের যে ঘুষ নিছে আর দেয়া লাগছে, কারণ ঘুষ না দিলে আবার কি আছে, কাজ দেয় না। $1400 কন্টেইনার $4000 বিক্রি। আগের কালে দেখবেন যে এখন থেকে 10 বছর আগেও এই গ্রামগঞ্জে যদি শুনতো যে মেয়ে বিয়ে দেবে, ছেলে কি করে, শিপিং কোম্পানির মালিক। অ্যাকচুয়ালি শিপিং কোম্পানির মালিক কি, জাহাজের মালিক, জাহাজের মালিক না, এটা হচ্ছে ফ্রেট ফরওয়ার্ডিং কোম্পানি অথবা কাস্টমসের ওই C&F কোম্পানির মালিক। কিন্তু এলাকায় মনে করেন গ্রামগঞ্জে গিয়েছে, সবচেয়ে এলাকার ওই পাড়ার মধ্যে সুন্দর মেয়েটারে পছন্দ হয়েছে, একটা গাড়ি টাড়ি বানাইছে। কারণ $1200 একটা কন্টেনার কিনে যদি $4000 যদি বিক্রি করেন, তা গাড়িতে সময় লাগে। একটা গাড়ি নিয়ে গেছে, আর এলাকায় কথা হয়ে গেছে ঢাকা থেকে ছেলে আসছে, পাত্র শিপিং কোম্পানির ব্যবসা করে। শিপিং কোম্পানি কি, যার 10টা 20টা জাহাজ আছে অথবা একটা জাহাজ আছে, সে হচ্ছে শিপিং কোম্পানির মালিক। কিন্তু বিয়ে শাদী হয়েছে এই শিপিং কোম্পানির মালিক বলে। বেসিক্যালি কাজ করাচ্ছে ফরওয়ার্ডিং, লজিস্টিক্স অথবা C&F এর কাজ। আর এরকম ডাকাতি চুরি করে, $1200 মাল কিনে $4000, $5000, $6000 বিক্রি করে। আর এর মধ্যে গার্মেন্টসের কমার্শিয়াল, ও যা খাওয়া খায়, তাতে কোম্পানির মালিককে ন্যাংটা করার মতো অবস্থা। তো এখন এই যে মার্চেন্ডাইজাররা যে কথাটা বলে যে জাহাজে মাল না যে বিমানে মাল গেলে ভাই সব শেষ। এখন প্রবাসের থেকে মনে করেন আপনি, আপনার এক ভাই অথবা বন্ধু অথবা ছোট ভাই অথবা অনলাইনে পরিচয় হয়েছে, ভাই মাল বিদেশে কেমনে আনবো, তো ও বেটা তো ওর খাওয়ার ধান্দা রেখে অথবা কমার্শিয়ালে কে একজন চাকরি করে, ভাই তুমি তো মুখ গার্মেন্টসে কমার্শিয়ালে চাকরি করে, আমি তো একটু কাপড়ের ব্যবসা করতে যাচ্ছি, ওই জায়গায় করে স্টক লট নামায় দিতে পারবা না, আর মালটা আমার এই দেশ পর্যন্ত পৌঁছায় দিতে পারবা না। তো ও তো আপনারই খুঁজতেছে, আপনার মতো বোকাচোদারই খুঁজতেছে। খুব কাট ক্লিয়ার কথা। কারণ ও প্রতি কন্টেনারে $500 খেয়ে ফেলাবে, $1000 খেয়ে ফেলাবে, আর মিষ্টি মিষ্টি কথা বলে এই সমস্যার কারণে এই সমস্যা হয়েছে, ওইটার কারণে ওইটা হয়েছে। যত বেশি সমস্যা দেখাবে তত আপনি পকেটেতে টাকা ছাড়তে থাকবেন, আর ও তত ফাও কামাই করতে থাকবে। এগুলো আপনাকে বুঝতে হবে। ওই অনলাইনে সবার ভিডিও আর বইয়ের লেখা গদ্য এ পড়ে জীবন তৈরি হবে না। জীবন তৈরি হতে গেলে জুবায়েদ ভাইয়ের ভিডিওতে আসতে হবে আপনাকে। মন দিয়ে পয়েন্ট টু পয়েন্ট আপনাকে শিখতে হবে। তাহলে যে কথাটা বলে দিলাম যে মাল বিমানে গেলে দেউলিয়া, কে দেউলিয়া? যখন একজন গার্মেন্টস মালিক ওই যে মালটা বিদেশে পাঠাবে, ওর মধ্যে তো বাইরের কাছ থেকে $500 খেয়ে ফেলাবে, $2000 খেয়ে ফেলাবে, $5000 খেয়ে ফেলাবে। এ পাশে মালের রেট কম ছিল, ওই কমার্শিয়ালের কাজটা নিছে যে মালটা আপনার ঘর পর্যন্ত ওই আমেরিকার জেফকে নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছায় দিব। এইখানে তো টাকা কিছু কামাই করছে, আর ওই পাঠানো এবং ট্যাক্সের মধ্যে আরো কিছু কামাই করে ফাইনালি সেটা ব্যালেন্স করবে। এই জন্য সে সবসময় আপনাকে ওই CIF অথবা CNF অর্থাৎ আপনার ওই বাইরের দেশের যে পোর্ট, ওই পোর্ট পর্যন্ত মাল পৌঁছায় দেওয়ার সব দায়িত্ব নিতে চায়। আরে স্যার কোনো টেনশন করবে না, মাল একদম ফাটাফাটি ভাবে পৌঁছায় যাবে, টেনশন মুক্ত। অর্থাৎ তোর টার্গেটই থাকে এখানে যা কামাই করতে পারি নাই অথবা যেটুকুন করছি সেটা তো মন ভরে নাই, তাহলে বাকিটা কমার্শিয়ালের মধ্যে গা দিয়ে দিব। আর এই টাইপের মানুষরাই বলে মাল যদি ইয়ারে যায় তাহলে ভাই সব শেষ। অ্যাকচুয়ালি আপনাকে হিসাবটা আমি মিলাই দিই, দেখেন মালটা যদি জাহাজে যায় 400 থেকে 450 টাকা খরচ হচ্ছে ট্যাক্স বাদ দিয়ে, আর বিমানে যদি যায় তাহলে 700 টাকায়। বিমানে গেলে কি লাভ হচ্ছে, আপনার ব্যবসার ওই যে 65 দিন ধরে যেত সেখানে আপনার মাত্র 7 দিনে মালটা পৌঁছে গেল, তাহলে আপনি 30 দিন বাঁচলেন। ওই 30 দিনে যদি আবার 20 লাখ টাকার মাল যদি আপনি বানায় কেনা বেচা করেন, তা আপনার লাভ কত? আপনার কি লস আছে বিমানে গেলে? আচ্ছা, এবার বিমানে যখন যাচ্ছে তখন প্যাকেজে যাচ্ছে, অর্থাৎ ওই দেশে আপনার লাইসেন্স দরকার নেই, এই দেশে আমারও লাইসেন্স দরকার নেই। ওই কুরিয়ারের মতো এই হাফ কুরিয়ার, যেটা লজিস্টিক্স না আবার কুরিয়ার না, অর্থাৎ লজিস্টিক্সের থেকে যারা অতিরিক্ত চুরি চামারি শিখে সুপার ট্যালেন্ট হয় তারাই শুধুমাত্র প্যাকেজ কোম্পানিগুলো চালু করে।
ওরা ওদের নিজস্ব লাইসেন্স দিয়ে ওই আমেরিকায় আর একজনের লাইসেন্সে মাল পাঠায় দিয়ে আপনার ঘর পর্যন্ত ডিক্লেয়ার করবে। অর্থাৎ কি, বাংলাদেশে আমি হচ্ছে ফ্যাক্টরি আর ওই দেশে আপনি হলেন বায়ার। আমার এই ফ্যাক্টরি পরে আমি সেকেন্ড যে ব্যক্তির কাছে মালটা জমা দিব, মনে করেন আমার এই যে ছায়াটা, মনে করেন পিছনে যে ছায়া, ওই ছায়াটা মনে করেন সেকেন্ড ব্যক্তি যে আমার কাছ থেকে মালটা নিবে, নিয়ে সে তার লাইসেন্স দিয়ে এই যে আপনার দেশে এই যে পিছনে যে ছায়াটা আছে ওই এর মতো, এ যেমন একটা এজেন্ট, ওরকম আর একটা এজেন্ট। এই এজেন্টরা সারা বিশ্বে এজেন্ট বানাইতে পারে, নিজস্ব অফিস থাকা লাগে না। ওই এজেন্ট এই এজেন্টের কাছে তার লাইসেন্সে মাল পাঠায় দিবে। এই এজেন্ট আপনাকে বলবে যে আপনার মাল আসছে, এত টাকা দিলে আপনি আমার কাছ থেকে মালটা ছাড়াই নিতে পারবেন, অথবা আপনার ঘরে কবে দিতে আসবো এত টাকা রেডি রেখেন। অর্থাৎ আমার কোনো লাইসেন্স কোনো কিছুর দরকার নেই, আর আপনি যে দেশে আছেন সেই দেশে কোনো কিছুর দরকার নেই। শুধুমাত্র এই দুইজন এজেন্ট তারা তাদের লাইসেন্স দিয়ে মাল এক দেশ থেকে আর এক দেশে আনা নেওয়া এবং কাস্টমস থেকে রিলিজ করা সব কাজ করবে। আমি ছায়া দিয়ে বুঝাই দিলাম এত সহজ করে, ক্লিয়ার? এরপরে আর কিছু বুঝতে বাকি আছে? তাহলে বিদেশে বসে আপনি যদি জাহাজে করে মাল নিতে চেতেন, আপনার লাইসেন্স লাগতো, কমার্শিয়াল সব প্রসেস জানা লাগতো। বাংলাদেশে আমার কমার্শিয়াল সব প্রসেস জানা লাগতো। কত কিছু লাগতো না? লাগতো। এখন মাত্র $3 যদি পার কেজিতে বাড়ায় দেন, তাহলে 65 দিনে মালটা না পেয়ে মাত্র 7 দিনে পেয়ে যাচ্ছেন, নাম্বার 1। নাম্বার 2, ও যেহেতু ওই $4.5 কাজটাই $7.5 নিচ্ছে, সো ওর একটা ভালো প্রফিট। সো মালটা আপনার ঘর পর্যন্ত পৌঁছায় সুন্দরভাবে পৌঁছায় দেওয়ার দায়িত্ব ওর, আপনার টেনশন করতে হবে না ওকে নিয়ে। নাম্বার 3, 10 বছর থাকার পরে হয়তো বিজনেস লাইসেন্স পাবেন, 10 বছর ব্যবসায়ী করতে পারবেন না। আরাবিয়ান রাষ্ট্রে আরাবিয়ানদের নামের পার্টনারশিপ করে তাদের নামে লাইসেন্স করতে হবে। ব্যবসা বড় হলে তারা আপনার দুইটা লাথি মেরে বের করে দিয়ে তারাই ব্র্যান্ডের মালিক হয়ে যাবে। তাহলে এই রিস্কও থাকলো না। তাহলে কতগুলো রিস্ক ফ্যাক্টর প্লাস সময় প্লাস ট্রেডিং বাঁচলো, চিন্তা করে দেখছেন? মাত্র ওই যে $2.5 $3 বেশি খরচের কারণে। আর এরপরে এই সেম কাজটাই যখন কোনো ফ্যাক্টরি, কথা আমি একটা ফ্যাক্টরি বাংলাদেশে উৎপাদন করি আর বিদেশে আমেরিকাতে মনে করেন আমার শোরুম আছে, তখন বাঙালি ব্যবসায়ীরা এতদিন যেটা করে আসছে এবং এখনো করতেছে সেটা হচ্ছে আন্ডার ইনভয়েসে মাল পাঠানো। অর্থাৎ আমি দেখতেছি পার কেজিতে আমার $3 বেশি খরচ হচ্ছে বিমানে করে মালটা পাঠাইতে। আচ্ছা, বিমানে পাঠায় দাও, কিন্তু মালটা যখন পাঠাই দিচ্ছে তখন ওই যে অরিজিনাল যে ইনভয়েসটা ছিল, কথার কথা 50 লাখ টাকার মাল, ওইটাকে ইনভেস্ট করা হয়েছে মাত্র 20 লাখ টাকা এবং লিখে দেওয়া হয়েছে বি গ্রেডের মাল। তো ওই যে 30 লাখ টাকা কম দেখানো হলো, এবার আমেরিকায় মালটা ছাড়াতে গেলে কথার কথা 15% যদি ট্যাক্স হয় তাহলে কত টাকা ওখানে বাঁচছে। আর এই মালটা পরিবহন জাহাজে গেলে $4.5 লাগতো, এখন লাগছে $60। কথা $2.5 অথবা $3 বেশি লাগলো, অথবা $3.5, 4 3 7 $2.5 বেশি। তা কত কেজি মাল গেল, তার সাথে $2.5 দিয়ে গুণ করে দেখেন কত টাকা বিল আসে, আর ট্যাক্স বাঁচলো কত টাকা। উল্টে দেখবেন আরো 5 লাখ টাকা লাভ আসছে। আর এই কারণে মানুষ আন্ডার ইনভেস্ট করে বিমানে মাল পাঠায় এবং প্যাকেজে পাঠায় আসছে, যেটা ইললিগাল। কিন্তু মানুষ এই টেকনিকটা খুঁজে বের করে এভাবেই কাজ করে, যেটা অনলাইনে কেউ কোনোভাবে প্রচার প্রসার করে না, চুপি চাপি যে যার মতো করে কাজ করতে থাকে। এবং গত 50 বছর ধরে এইভাবেই মানুষ কাজ করতেছে। আর এইভাবেই ওপাশে যেমন ওই দেশের ট্যাক্স বাঁচাইছে, তেমনি নিজের ফ্যাক্টরিতে মাল বানাইছে, আবার শোরুমে বিক্রি করছে, আবার ওই বিক্রি করে টাকাটা সরকারকে ফাঁকি দিয়ে হুন্ডির মাধ্যমে দেশে ঢুকাইছে। তাহলে টাকায় মাল বেচলেন, টাকায় মাল বানালেন, ডলারে বিক্রি করলেন, সেখানে ট্যাক্স ফাঁকি দিয়ে আবার হুন্ডি করে টাকাটা এনে আবার মাল বানা আবার বিক্রি করছেন, এবং এই চক্রটা কন্টিনিউয়াস চলতেছে। যাদের সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী দেখতেছেন, যাদের বউ বাচ্চারা প্রতিদিন দেশ বিদেশ ঘুরতেছে, লাইভ করতেছে, লাক্সারি জীবন যাপন করছেন, আর আপনি আপনার জামাই রেখন খানগির বলা তোরে বিয়ে করে জীবনে পাইলামটা কি? বেসিক্যালি আপনার জামাই হচ্ছে অনেস্ট, অথবা এই প্রসেস, এই জালিয়াতিগুলো জানে না। আর এই জালিয়াতি এবং এই প্রসেসগুলো যে জানে, সেভাবে টাকা বানায়, সে রাতারাতি সুখের জোয়ারে আছে। আপনার উচিত আপনার জামাইকে স্যালুট দেওয়া, সে রাষ্ট্রকে ঠকায় না, সে বেঈমান না। তবে ব্যবসায়ীরা ব্যবসার স্বার্থে এই সব রকমের প্রসেস খুঁজে বের করে, এবং এই প্রসেসে যদি কখনো বাধা খায় আর বড় ধরনের দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে,
তখন সে রাজনীতিতে নেমে যে এমপি মিনিস্টার হয়ে যায়, যেন তার ফোন কলে কাস্টমসের থেকে মাল খালি বেরিয়েতেই থাকে, কোনো চেক আপ ছাড়া ভিআইপির মতো মাল বেরিয়ে থাকে। আর এই কারণেই ব্যবসায়ীরা একটা সময় পরে রাজনীতিতে নামে, যখন দেখে তার, কারণ আপনি যত বড় হবেন তত আপনার প্রতিদ্বন্দ্বী হবে, শত্রু হবে, আর তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন আপনার পলিসিগুলো লিক করবে। কারণ আমাদের দেশে আপনি বড় বেতনের চাকরি দিলেও ওই চাকরিজীবী যখন আপনার কোম্পানি থেকে চলে যায়, সে অনেক কিছু ধ্বংস করে যায়। 98% চাকরিজীবী হচ্ছে নেমো খারাম। এটা বাস্তব। আপনি যখন ব্যবসা দিবেন তারপরে বুঝতে পারবেন। আপনার নিজের ভাইকেও চাকরি দিবেন, দেখবেন সেটাও সুর অথবা নেমো খারাম। এটি বাস্তব। তো একটা কোম্পানি মালিক যখন বড় ভাইয়া চারদিকে থেকে আটকাইতে থাকে, তখন ওই আটকানোর জন্য তার ছাড়া যাওয়া লাস্ট একটা খেলাই হচ্ছে এমপি নির্বাচন করা। এছাড়া ব্যবসায়ীরা কোনোদিন এমপি হইতে চাইতো না। যে ব্যবসায়ী যত টাকা পয়সার উলট পালট করে, রাষ্ট্রীয় ফাঁকি দেয়, সে তত পাগল হয়ে থাকে এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য। আমি বলে দিলাম, আমার নাম দিয়ে যেখানে মন চায় লিখে রাখেন। আর এটা হচ্ছে মেকানিজম। তাহলে আপনারা যারা অল্প পরিমাণ কাপড় নিয়ে প্রতি মাসে কথা 5,000 পিস প্রোডাক্ট নিয়ে বিদেশে নিজস্ব ব্র্যান্ডে বিক্রি করতে চান, ওই মালটা যদি বিমানে যায় আপনার লস নাই। যদি কিনা বাংলাদেশে কেউ আপনাকে আন্ডার ইনভয়েসে মাল করে দেয়, যেটা আইনত এবং নীতিগত অনুচিত, হয়তোবা দণ্ডনীয়। বাট যদি কেউ রিস্ক নিয়ে করে দেয়, অথবা আপনি বাংলাদেশ থেকে করেন, ওই দেশে আপনার ভাই বিদেশে আছে, আপনি দেশে বসে মেকানিজম করতেছেন, তো যতদিন পার পেতে পারেন ততদিন আপনার জন্য মঙ্গলদায়ক, ইনকামদায়ক। মঙ্গলদায়ক নেই, ইনকামদায়ক। আর যেদিন ধরা খাবেন সেদিন আমজাম কাঁঠাল লিচু করা সব চলে যাবে। কারণ চোরের মার কি যেন, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। ঠিক আছে? তো এভাবে সারা বিশ্ব থেকে, চায়না থেকেও কিন্তু এভাবে প্রোডাক্ট বেরোয় আন্ডার ইনভয়েসে, মালয়েশিয়া থেকে বেরোয়, কম্বোডিয়া থেকে বেরোয়, ভিয়েতনামের থেকে বেরোয়, ইন্ডিয়া থেকে তো আরো বেরোয়, পাকিস্তান থেকে আরো বের হয়। বিষয়গুলো আপনাদের জানতে হবে, জেনে রাখলে লস নাই। এরপর যদি আপনি সৎ ইনকাম করতে চান, আপনাকে স্যালুট জানাই। আর যে অসৎ হতে চান সে তার নিজ দায়িত্বে। বাট সঠিক কি ঘটনাগুলো ঘটে আপনারা এই জিনিসগুলো জানেন না, যেটা জানানো আমার কাজ। যে কিভাবে রাতারাতি মানুষ 2 বছর গার্মেন্টসের অথবা স্টকলেটে ব্যবসা করে বাড়ি গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে, আর জুবাইদ ভাই এখনো ফকিরনি। তাহলে এই জুবাইদ ভাই বোধহয় খালি মুখ দিয়ে বোধহয় পটর পটর করে, বেসিক্যালি উনি কোনো কাজের না। ভাই হারাম কামাই করতে চাইলে জুবাইদ ভাই 1 বছরের মধ্যে বহুত কিছু করে ফেলতে পারে, আল্লাহ যদি দেয়। আল্লাহ না, ওটা দিবে শয়তানে। শয়তান যদি দেয় তাহলে শয়তানের ইচ্ছায়, তখন আর আল্লাহর ইচ্ছার কথা বলা যাবে না। শয়তানের ইচ্ছায় জুবাইদ ভাই 1 বছরের মধ্যে আপনারা 10 বছরে যা কামাই করবেন, জুবাইদ ভাইয়ের 1 বছর যথেষ্ট। বহুত বহুত কিছু। কিন্তু এই ইনকামটা করার ইচ্ছা আমার নাই, যার কারণে আমি আপনাদের চুরি চামারি না শিখায়, তো আমি খালি যদি বলতাম ভাই সব পৃথিবীর সবচেয়ে ভালো মালটা বানাইছি, আসেন আমার কাছ থেকে কিনে নিয়ে যান। আপনারা তো আমাকে ভালোবাসেন, কিনে নিয়ে যেতেন। আরো 10 জনকে ভালোবেসে কিনতেছেন না, বরঞ্চ সেখান থেকে ব্যানের মাল কিনতেছেন হাজার হাজার টাকা দিয়ে। তা আমি একটা কোয়ালিটি মাল যদি আপনাকে দিই, আপনি কেন আমার কাছ থেকে কিনতেন না? অবশ্যই কিনতেন। আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতাম। আমার কোনো প্রয়োজন ছিল না আপনাকে এত গোপন তথ্য, যেগুলো 20 বছর কোটি কোটি টাকা খরচ করে, জীবনের শক্তি এবং জীবনের সময় ধ্বংস করে 20 বছরও শিখতে পারবেন না এখনো পর্যন্ত। ওই যে আজকে যে ভিডিওতে যা যা বলতেছি, গার্মেন্টসের অসংখ্য ব্যবসায়ীরা জিজ্ঞাসা করেন, বুড়ো বুড়ো ব্যবসায়ীরা জিজ্ঞাসা করেন এইসব শুনছে কিনা জীবনে কোনোদিন, অথবা এবার চিন্তা করছে কিনা, অথবা জানে কিনা। অনেক গার্মেন্টসের জিএমও জানেন এইসব কাহিনী, জানেই না যে কিভাবে বিমানে মাল নিলে সেই মাল ওই জাহাজে নেওয়া মালের থেকে বেশি লাভ হয়। এবং এই যে সাবজেক্টটা বলতেছি, এই সাবজেক্টটা দিয়ে গত 50 বছরে গার্মেন্টসে কেউ কোনোদিন ভিডিও কি করবে জানেই না, তা ভিডিওটা কি করবে।
সারা বাংলাদেশে 50 বছরের জন্ম নিয়ে যত মার্চেন্ডাইজ সে বলবে ভাই জাহাজে না যায় বিমানে গেলে তো মালের লস হয়। মালের লস হয় কেমনে? আমি একটা মাল বানাচ্ছি 1 মাস ধরে, এরপর জাহাজে করে 65 দিন ধরে এটা যাবে ইটালিতে, এরপরে ওই জায়গায় বেচবে, তারপরে টাকা আবার দেশে পাঠাবে। তা বছরে কয়টা চালান দিতে পারবো? 3 চালান 4 চালান। আর আমি বিমানে মাল আপ ডাউন করতেছি, বছরে 12টা কেন 24টা চালান মেরে দিছি। আমার কি লাভ না লস বলেন তো? এরপর যদি আমার নিজের ইটালিতে যদি শোরুম থাকতো, কথা কথা আমার ভাই ব্রাদার কিছু একটা যদি থাকতো, আর আমি যদি, অথবা আমিও নিজে যদি ওখানে কোনো বন্ধু বান্ধব কোনো কিছুতে একটা পার্টনারশিপে ওকে একটা শোরুম দাঁড় করাইতে পারতাম, অথবা 5টা শোরুম দিতাম, আমার মাল আমি ওখানে খালি পাঠাই, অন্য কোনো বাইরে কাজ কাম করি না। টাকায় বানাচ্ছি, ডলারে বেচতেছি, ওখানে পর্যটন শহর, টাকার অভাব নাই। আবার 1 বছরের মধ্যে কত কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম। আরো 10 জন হচ্ছে, 10টা ফ্ল্যাটের মালিক হচ্ছে, একটা প্রাডো নিয়ে ঘুরতেছে, গার্মেন্টসের মালিক, বাইং হাউসের মালিক, ভাবি অন্যরকম। আর আমার বাটা জুতো হচ্ছে, খারাপ দেখা যায় আমার চেহারা। তাই পারতাম না? পারতাম তো। ট্যাক্স ফাঁকি দিয়ে শুরু করে কত কিছু করতে পারতাম। জানতো বাংলাদেশ ব্যাংকে, জানতো যে দেখেন তো আমার নামে কোথায় কি আছে। একটা ব্যাংকে বোধহয় সর্বোচ্চ 1600 টাকার মতো পাইতে পারেন, কারণ ওইখানে 1600 টাকা না রাখলে ওই অ্যাকাউন্ট বন্ধ করে দেয়, কারেন্ট অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট, খানস গ্লোবালের নামে। আমার বাসায় চালের ড্রাম যে দেখেন তো কয় কেজি চাল আছে। তা আপনারা যে সততা টততা ওই যে বলেন দাড়ি টুপি পরে অথবা রাষ্ট্রের পোশাক পরে, আরে মিয়া আমার পায়ের একটা পশম উঁচু করে দিলে 2 হাত দিয়ে ধরে রাখতে পারবেন? বালে শট মারান আপনারা। জীবনে প্রথম একটা অসৎ কাজ করে 2000 টাকার একটা পেন ড্রাইভ ঘুষ খেয়ে দেখছিলাম যে সয় না, নিজের পথে অথবা সন্তানের পথে বেরোয় যাচ্ছে। এরপরের দিন নিয়াত করছি যে না, আমার জানা মতো অসৎ কামাই করবো না, আমার বাচ্চাদের অথবা আমার বউরে আমি কি খাওয়াবো না, আমার বাপ মারে খাওয়াবো না। না পারলে না পারতেছি, যেটা যোগ্যতা পেরে উঠছি না সেটা পাও ধরে ক্ষমা চাচ্ছি যে ভাই পেরে উঠতেছি না। দিস ইজ রিয়েলিটি, বাস্তবতা। তো আমার কথা হলো যে নীতি আদর্শ এক জিনিস আর ব্যবসা হচ্ছে আর এক জিনিস। আমি মানুষকে শেখাতে আসছি, আমি নিজের জীবনটা পরিষ্কার রাখতে আসছি। চলতে গেলে অনেক ঘটনা ঘটছে। কিছুদিন আগে তো আমার এই যে বিকাশের দোকানেতে টাকা উঠায়, রমজানের মধ্যে আমি তো সিগারেট খাই, রোজা রাখতে পারি না, ওই চিপায় দাঁড়ায় সিগারেট ধরাইছে, অমনি ঠ্যাক দিয়ে উঠায় নিয়ে চলে গেছে। যে মাদক দিয়ে ভিডিও করাইছে, ন্যাংটা করছে, সেমডি দিয়ে তারপরে ভিডিও করাইছে। এরপর কয়েক খানকির বলা তোর এই ভিডিও ভালো হয় না, ধরা পড়ে যে এটা নাটক, তুই আবার কর। তারপরে রড দিয়ে ইচ্ছা মতো পিটাইছে, অ্যাক্সিডেন্ট করা আঙ্গুল মুচড়ায় ভাঙছে পারলে। এক ভিডিও 3 বার করছে, এরপর ভাইরাল করব, 5.5 লাখ টাকা দিতে হবে। তো জীবনে কত কিছু, কত কিছু ধাক্কা আসতেছে, কত কিছু ধাক্কা আসতেছে জীবনে, চুপ করে সহ্য করতে হচ্ছে। এরপরেও ওই ক্ষমতা দেখাতে যাচ্ছি না, এরপরে হারাম কামাই করে ওভারকাম করতে যাচ্ছি না। আল্লাহ যেমনে রাখছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনে রাখছে আলহামদুলিল্লাহ। যেখানে রাষ্ট্রের সরকার বলে দিচ্ছে জোর জবরদস্তি করে কারো ব্যবসা প্রতিষ্ঠানে তালা মারা যাবে না, এরপরেও কি হয়েছে ব্যক্তিগত ঈর্ষা থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানে তালা মেরে রাখছে 2 মাস। কই কাউকে তো কিছু বলি নাই এখনো। সময় হলে একাই খুলে দিবে, খুলে দিবে, বাপ ডাকবে, আরো ড্যামারেজ দিবে। শুধু দরকার হচ্ছে আমি আমার জায়গায় ভদ্রচিত, নমনীয় এবং সৎ থাকা, আর কিছু না। কারণ উপরে একজন আছে, আমার সাথে একজন খারাপ ব্যবহার করছিল, জালিয়াতি করছিল। তা আমি ওনাকে বলছিলাম যে আমি এটার এগেনস্টে কোনো কাজ করব না, আমি কোনো অ্যাকশনেই যাব না। আমি চাইলে সেকেন্ডের মধ্যে ন্যাংটা করে একদম ছেড়ে দিতে পারি, আপনারে করব না। আপনি খালি দেখেন আমি সৎ কি অসৎ। কারণ সৎ ব্যক্তির দোয়া এবং অভিশাপ দুটোই গুলির বেগে কাজে লাগে। 21 দিন দেখতে থাকেন। আল্লাহকে বিশ্বাস করেন? পাঞ্জাবিতে পড়ে আছেন, বিশ্বাস করেন?
21 দিন দেখেন, আপনার পানিশমেন্ট পাবেন। 21 দিন যায় নাই, 9 দিনের মাথায় ক্যান্সার, এরপরে আমেরিকায় যে মরে গেছে। আমি কারোটা ধরে ঘরে যাওয়ার আগে আমার যখন বের হয়ে যায়, আমারটা কেউ যদি ধরে তার 4 পুরুষ দিয়ে বের হয়ে যায়, 4 পুরুষ দিয়ে বের হয়ে যায়, কলিজা ছিঁড়ে বের হয়ে যায়, শুধু একটু সময়ের বিষয়, আর কিছু না। এই জন্য আমি কখনো আমার সাথে কেউ কোনো খারাপ কিছু করলে আমি কখনো কোনো অ্যাকশনে যাই না, বরঞ্চ আরো মানুষ চিন্তা করে এটা কি বাদাম্মা নাকি, দুটা থাপ্পড় মারলাম কিছু বললো না। আসলে আমি বাদাম্মা না, উপরে একজন আমাকে সবসময় প্রোটেকশন দেয়, আমার জন্য কাজ করে, তার প্রতি আমার পরিপূর্ণ আস্থা আছে। তো এগুলো জীবনের গল্প বলতেছি। ব্যবসা করতে গেলে, চলতে গেলে আপনাদের জীবনের নন স্টপ এগুলো ঘটবে ঘটবে। যেমন রাজনৈতিকভাবে যারা হিউজ টাকা কামাই করছে, অসৎ জীবন যাপন করছে, তাদের এখন ইনকামতে শুরু করে ঘরে বাইরে বেরা ঝামেলা। তারা অন্য অন্য শহরে যে এইসব বিভিন্ন রকমের সিন্ডিকেট, বিভিন্ন রকমের চাঁদাবাজি, কিডন্যাপিং, ব্ল্যাকমেইল এগুলো করে করে টাকা কামাই করতেছে। কাকে কতভাবে ব্ল্যাকমেইল করা যায় করতেছে, কারণ আমরাই তো অপরাধীকে জায়গা দিই। কথার কথা, যেমন রাজনৈতিকভাবে যদি বলি, মনে করেন আমি আওয়ামী লীগ করি, অথবা আমার আমার ভাই আওয়ামী লীগ করে, আমি বিএনপি করি। আওয়ামী লীগের আমলে আমার ভাই আমাকে শেল্টার দিছে, আবার এখন যদি বিএনপি যদি সময় আসে, তাহলে আমি আমার বাইরে শেল্টার দিয়ে লুকায় রাখবো। বাইরে বলতেছি আওয়ামী লীগ মেরে ফেলা অথবা বিএনপি মেরে ফেলা, কিন্তু ঘরের মধ্যে তো সবই সেম। অর্থাৎ এটা কি? এটা হচ্ছে নীতি বেচার খেলা, বেইমানি, নেমো খারামি। আমরা ঘরের মধ্যে তো বেইমান নেমো খারাম, জাতিগতভাবে বেইমান নেমো খারাম। তাহলে এই রাষ্ট্রে ওই যে সরকার যে বলে ব্যবসা বান্ধব পরিবেশ দেওয়া হচ্ছে, যে সরকারই আসবে বড় বড় ডায়লগ দিবে, ইনভেস্টমেন্ট আনা হবে, হ্যান করা হবে, ত্যান করা হবে। ভাই, দেশে একটা সাধারণ মানুষের নিরাপত্তা নাই, বেঁচে থাকার নিরাপত্তা নাই, সম্মানের নিরাপত্তা নাই, নিজের মতো করে নিজে কর্ম পরিচালনা করার নিরাপত্তা নাই। তিনটা নিরাপত্তা যখন একটা রাষ্ট্রের না থাকে, ইনভেস্টমেন্ট দিয়ে আমি বাল করতাম? ওই ইনভেস্টমেন্ট আনতে গেলেও দিতে হবে ঘুষ, আর ইনভেস্টমেন্ট যখন দিতে পারবো না তখন জেলের মধ্যে বসতে হবে ঘুষ। আর ইনভেস্টমেন্ট আইনে যখন ব্যবসা করব, তখনও মোস্তান থেকে শুরু করে থানা পুলিশের থেকে শুরু করে সব জায়গায় দিতে হবে ঘুষ। মানে ইনভেস্টমেন্ট আনলে যতগুলো অধিদপ্তর বলেন, রাজনৈতিক দল বলেন, সবাই এলাকার মুস্তানের থেকে শুরু করে সবাই খেলে আমার কাছ থেকে খাইতে থাকবে। ব্যবসাটা বাল দিয়ে করব, বাল দিয়ে ব্যবসা করবো আমি, আর ওই বালের ব্যবসায় বাল ইনকাম হবে আমার। তা ইনকাম যখন না হবে, তখন তো আবার হলমার্ক, অমুক তমুক এরকম হাজার হাজার কোটি টাকার মামলা আমার নামে আসবে বুড়ো বয়সে। তখন এই মেয়ে বিয়ে দিয়ে ফেলাবো, মেয়ের জামাই জানবে যে আমার শ্বশুর হাজার কোটি টাকার দুর্নীতিবাজ, তখন আবার মেয়ের আবার লাত্তায় করতে বের করবে। দিস ইজ রিয়েলিটি অ্যান্ড হ্যাপেনিং। এটাই হচ্ছে আমাদের সমাজে। মানুষকে ঘরের থেকে ডেকে এনে কতভাবে বেইজ্জতি করা যায়, কতভাবে ধ্বংস করা যায়, এগুলোই হচ্ছে। তাহলে এই জায়গাটাতে সমাধান কি? তাহলে কি বাংলাদেশ ছেড়ে চলে যাব? বাংলাদেশকে বলবো না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি? অবশ্যই বলতে হবে। সবার আগে নিজেকে বদলাইতে হবে, নিজের আত্মীয় স্বজন পরিজন যে যেখানে আছে, বেশি অপরাধী হলে একদম আইনের কাছে ধরাই দিতে হবে। সন্তান হলে নিজের বাপরে পর্যন্ত ধরাই দিতে হবে যে এই হারামজাদা হারাম কামাই করে, আর আমার এই মার উচ্চ বিলাসী ঢঙের কারণে হারাম কামাই করে করে আইনে ফুটানি করে বেড়ায়, আমার বাপরে অ্যারেস্ট করো। সন্তান হয়ে এতটা কঠিন হইতে হবে। ঘরে ঘরে সবাই সচেতন হতে হবে যেন অকারেন্স এবং অপ ইনকাম, অপ কালচার এগুলো যেন ডেভেলপ করার সুযোগ না পায়, নাম্বার 1। নাম্বার 2, যদি দেখেন দেশের মধ্যে আপনার বিজনেস করার পরিবেশ কোনোভাবেই নিরাপত্তা পাচ্ছেন না, খালি ইপিজেড এর মধ্যে ফ্যাক্টরি দিলে যে ফ্যাক্টরি নিরাপদ, জান না ইপিজেড এর মধ্যে ঠেলা কত রকমের আছে আর খানা দানা কত রকমের আছে,
ওই ইপিজেড এর মধ্যে আপনার পজিশন পাইতেই তো আপনার ঘুষ দেওয়া লাগবে। তো জন্মই যেখানে ঘুষ অথবা হারাম, মৃত্যু পর্যন্ত সেখানে ঘুষ চলতেই থাকবে। খুব সহজ হিসাব, এখানে কঠিন কোনো হিসাব নাই। ওই যে বলে যে ইপিজেড নিরাপদ, বাইরে যেমন আশুলিয়াতে গার্মেন্টস দিলে ভাঙচুর গ্যাঞ্জাম ফ্যাসাদ হয়, ইপিজেড নিরাপদ, ইপিজেডে খরচ কম। আরে ভাই, ইপিজেডে ঢুকতেই তো যে পরিমাণ টাকা ঘুষ দেওয়া লাগে, তো শুরুতেই তো হারাম ব্যবসা। ঘুষ ছাড়া কেউ ইপিজেডে কোনোদিন ফ্যাক্টরি নিতে পারছে? চট্টগ্রাম ইপিজেড এর গেটের তো একটা ট্রাক বেরোতে গেলে 25,000 থেকে 50,000 করে গত 16 বছর ধরে মানুষ দিয়ে আসতেছে কমিশনারদের। সারা দুনিয়ার মানুষ জানে, পেপার পত্রিকায় আছে, অনলাইনে আছে, মারামারির ভিডিও পর্যন্ত আছে, সালিশ বিচার পর্যন্ত আছে। আমি বললে তো কোনো এটা দোষের কোনো কিছু না। ইপিজেড এতে একটা কন্টেইনার বেরোতে গেলে 20 ফিট বেরোতে গেলে 50,000 টাকা দিতে হবে। কারে? এলাকার মোস্তানরা অথবা কমিশনাররা অথবা রাজনৈতিক দলের চাঁদাবাজরা দিতে হবে। তো ইপিজেড এর বালের ফ্যাক্টরি দিয়ে লাভটা কি বলেন আমারে? লাভটা কি? তাহলে একটা রাষ্ট্র যখন কোনো রকমের নিরাপত্তা আপনাকে দিতে না পারে, তখন আপনার উদ্যোগটা হওয়াটাই হারাম। তখন উচিত নিজের মতো করে কোনো জায়গা থেকে প্রোডাকশনের দায়িত্ব না নিয়ে অথবা প্রোডাকশনের অ্যারেঞ্জমেন্ট না করে, যার প্রোডাকশন আছে তার হাতে পায়ে ধরে অথবা 2 টাকা বাড়ায় দিয়ে হলে প্রোডাকশন করে করে ডলারে মাল বিক্রি করা, বিদেশে মাল বেচার ব্যবসা করা। আর এটাই একমাত্র সমাধান হয় তখন। আমি আপনাদের উদ্বুদ্ধ করতেছি না যে দেশের মধ্যে ব্র্যান্ডের শোরুম ক্লোজ করে দেন, দেশের মধ্যে কোনো ব্যবসা বাণিজ্য করেন না, দেশের মধ্যে কোনো বিনিয়োগ নিয়েন না, দেশের মধ্যে ফ্যাক্টরি নিয়েন না। আমি রিয়েল প্র্যাকটিক্যাল যেটা সেইটা বলতেছি। আমার বিরুদ্ধে আমাকে ভুল বোঝা অথবা আমার বিরুদ্ধে কমপ্লেন করার কোনো সুযোগ নাই। কি কারণে? ভোক্তা অধিকার পর্যন্ত কেসে নারী কর্মী বিসিএস ক্যাডার তাদের দিয়ে মার্কেটে পাঠায় দেওয়ার পরে কেসে মানুষ কমেন্টস করছে, এই মহিলা দেখতে এত সুন্দর, প্রতিদিন একটা শাড়ি পরে আসে, একটা শাড়ি পরে আসে, কেমনে, কয় টাকা বেতন পায়? সাথে সাথে তারে ক্লোজ করে নিয়ে গেছে। ভোক্তা অধিকারের ওয়েবসাইট খুঁজে দেখেন না, তাদের ওয়েবসাইটে ভোক্তাদের জন্য কি লেখা আছে, যে ভোক্তা অধিকার নিশ্চিত করা ভোক্তা অধিকার অধিদপ্তরের মূল লক্ষ্য। সামারিটা হচ্ছে এটা, সারাংশটা। আর মনে করেন ওইখানে যত কর্মসূচি, তার মধ্যে বেতন ভাতা, বিদেশ যাওয়া, মানে ভোক্তা অধিকারে যারা চাকরি করবে এবং সিনিয়র পজিশনে তাদের দেশ বিদেশ ভ্রমণ থেকে শুরু করে ভাতা মাতা, কত তাল, কত কিছু, এতগুলো পয়েন্ট করে, এত বড় পয়েন্ট করে লেখা। আর ভোক্তাদের কথা বলা আছে একটা লাইনে, ভোক্তা অধিকার নিশ্চিত করা ভোক্তা অধিকার অধিদপ্তরের মূল কার্যক্রম। কত রকমের তো ভোক্তা অধিকারের মাইক পেজ আছে, আপনি সবগুলো দ্বারা ওখানে উল্লেখ করে দেন না কেন? আপনার ওয়েবসাইট দেখে বোঝা যাচ্ছে যে আপনার যতগুলো আপনি মিশনে যাচ্ছেন, অর্থাৎ যতগুলো আপনি কি বলে মার্কেট জরিপ অথবা যে অ্যাকশন অথবা কেসে একটা ইয়েতে যাচ্ছেন, মনে করেন এই যে অডিটে যাচ্ছেন, প্রতিটা অডিটে আপনার ওইখানে ভোক্তা অধিকারের ইনকাম দেখানো আছে 4 থেকে 5 লাখ। অর্থাৎ বোঝাই যাচ্ছে আপনাদের উপর টার্গেট দেওয়া আছে যে মার্কেটের থেকে যতবার অভিযানে যাবেন ততবার 5 লাখ করে কামাই করে নিয়ে আসতে হবে। এটা তো বোঝা যাচ্ছে আপনাদের ওয়েবসাইট দেখে। সাধারণ মানুষ, ইন্টেলেকচুয়াল মানুষ যারা গবেষণা করে, তারা আপনাকে দেখে বুঝতে পারতেছে যে আপনার 2400 কতগুলো এই পর্যন্ত আপনি অভিযান চালাইছেন না 800, প্রতিটা অভিযানে 4 থেকে 6 লাখ টাকার লিমিটের মধ্যে আপনাদের, দ্যাট মিনস অ্যাভারেজে 5 লাখ টাকা করে আপনাদের টার্গেট, যে প্রতি অভিযানে গেলে 5 লাখ টাকা মামলা করে হোক আর যেভাবে হোক, কারণ দেশে প্রতিটা পরতে অনিয়ম, সো 5 লাখ ইনকাম করার কোনো বিষয় না। খালি যাবেন, মামলা করবেন, 5 লাখ নিয়ে চলে আসবেন, দিন ক্লোজ। আবার অভিযানে যাবেন, আবার 5 লাখ নিয়ে আসবেন, দিন ক্লোজ। আর এরপরে যারা অভিযানে আছে তাদের যত রকমের দেশ বিদেশের থাকা খাওয়া ঘোরাফেরা, সেগুলো অ্যাডভান্স আপনাকে পেমেন্ট করতে হবে, অথবা কিভাবে যেন পেমেন্ট করতে হবে, অসংখ্য পয়েন্ট ওইখানে লেখা আছে। কিন্তু ভোক্তা অধিকারের যে গেজেট নীতিমালাটা, সেই ওয়েবসাইটে আপনার পয়েন্ট পয়েন্ট দেওয়া নেই। ইভেন আমি একজন ভোক্তা, একজন ব্যবসায়ীর নামে মামলা করলাম, এখন আমি যে মামলাটা করছি সেটাই কতটা যুক্তিসম্মত, সেটা যুক্তিসম্মত না, আপনি খালাস দিয়ে দিলেন ওই ব্যবসাকে।
ব্যবসায়ীকে, আমাকেও তাকে নির্দোষ বলে দিলেন আর আমাকে বললেন যে না আপনার এটা গ্রহণযোগ্য না। কিন্তু আমি যে ভোগান্তিমূলক যে তাকে যে মামলাটা করলাম, ওই ব্যবসায়ের মান সম্মান থেকে শুরু করে কত জায়গায় কত ক্ষতি হলো, গাড়ি ভাড়া থেকে শুরু করে সময় থেকে শুরু করে, ওই ব্যক্তি আমার কারণে যতটা ক্ষতিগ্রস্ত হলো, ওই ব্যক্তি আমার কাছ থেকে কি ড্যামেজ আপনি উঠাই দিবেন বলা আছে? কোন নীতিমালা আপনার দেওয়া আছে? বরঞ্চ বলা আছে যে যদি কোনো ব্যবসায়ী থেকে কোনো বক্তা কোনো টাকা দিয়ে কোনো কিছুর যদি ক্ষয়ক্ষতি সম্পন্ন হয়, তো 70% ড্যামেজ উঠানোর পরে মাত্র 20% আপনি এই বক্তাকে দিবেন। অর্থাৎ ওই ব্যবসায়ী আমাকে 100 টাকা দিছে ড্যামেজ, আপনি আমাকে দিবেন 25%, আর বাকিটাই সরকার পাবে। এটা আপনাদের ওয়েবসাইটে এইভাবেই বর্ণনা করা আছে। ভোক্তা অধিকারের কোনো শত্রু কিন্তু আমি না, বরঞ্চ ভোক্তা অধিকার একদম আফরোজা আপা থেকে শুরু করে যে কজন ম্যাজিস্ট্রেট আছে, ইভেন ওখানে অফিস স্টাফের থেকে শুরু করে সবাই আমাকে ভালোবাসে। কিন্তু আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কি কারণে? সিস্টেমেটিক এরর, সিস্টেমের প্রবলেম। এখন ওই ভোক্তা অধিকার যারা বানাইছে সেখানে কি বিসিএস ক্যাডার নাই? সেখানে কি শিক্ষিত ব্যক্তি নাই? তাদের একটা শিক্ষিত ব্যক্তি পায়ের পশমে শিক্ষা আমার সারা শরীরে আছে, আমার 14 গোষ্ঠীর মধ্যে আছে? নাই তো। কিন্তু আমি কথা বলার সুযোগ পাচ্ছি কি কারণে? কারণ আপনাদের ওয়েবসাইটে যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলোর মধ্যে হিউজ ল্যাকিংস আছে, এবং কেউ যদি এটাকে গবেষণা করে তাহলে উল্টে আপনাদের একটা কেসে ওই প্রতি অভিযানে যাব 5 লাখ কামাই করে নিয়ে আসবো, এবং ঈদের আগে অভিযানে একটু বেশি আসবে, অনলাইনে একটু বেশি যাবে, কারণ ঈদের আগে যেন সরকারের একটা রেভিনিউ হয় অথবা আপনাদের অধিদপ্তরের জন্য বড় একটা কামাই হয়, এবং ফ্লেভারটা সেরকমই। তাহলে জনগণ যেন ভোক্তা অধিকারের এগেনস্টে না যায়। আজকে আমার এই ভিডিওটা যদি ভোক্তা অধিকার কেউ যদি দেখে থাকেন, অত একটু নড়ে চড়ে বসেন যে আমরা আমাদের প্রাতিষ্ঠানিক এবং অনলাইনের যে বিষয়গুলো অথবা আমাদের যে গেজেটের যে বিষয়গুলো, আমরা এই কারেকশনগুলো করলে আমাদের নিয়ে অন্তত মানুষ কথা বলার সুযোগ পাবে না। কিন্তু আপনারা কিন্তু যে অবস্থা রাখছেন, মানুষ তো ভোক্তা অধিকার দেখলে মাঝে মধ্যে একটু ভয় পায়। হ্যাঁ, যে নতুন একটা ডিপার্টমেন্ট, ম্যাজিস্ট্রেট থাকে, সাথে আর্মি অফিসার থাকে, ল্যাব থাকে, কত কিছু থাকে, এই জন্য একটু ঘাবড়ায় যায়। কিন্তু যারা অরিজিনালি ব্যবসায়ী তারা কিন্তু ঘাবড়াবে না। চকবাজারে আপনারা অভিযান করেছেন, সেখানে মিটিং মিছিল করেছেন, সেখানে আপনাদের কত রকমের ভোগান্তির শিকার হয়েছেন, ফলাফলটা কি? কত টাকার আপনি মামলা করলেন? অন্যরা দেখা দেন 50,000 টাকার মামলা করেছি। এখন ওখানে কি ব্যবসায়ী সমিতির সাথে আপনাদের সরকারের অথবা সরকার পক্ষীয় কোনো সেটেলমেন্ট হলো, যেটা উপরে মন্ত্রী পক্ষ থেকে ফোন আসছে, আপনার থেমে গেলেন, আর কোন কোন ব্যবসায়ীকে কত টাকা ড্যামেজ মামলা করছেন তার কোনো কিছু আপনারা ফেসবুকে বললেন না। কিন্তু নর্মালি একটা ব্যবসায়ীকে ধরে ফেসবুকে বলে দিচ্ছেন উনি জালিয়াতি করছে, ওনারে 2 লক্ষ টাকা মামলা করা হলো। খাবারের হোটেলে পরিবেশটা কেন অপরিষ্কার, এই জন্য মামলা করে দিচ্ছেন 50,000 টাকা। আপনার ভোক্তা অধিকারের 11 তলায় যে দেখেন, বাথরুম আর গেস্টদের খাওয়ার রুমের মধ্যে কোনো পার্টিশন নেই এবং ওপেন, মানে আপনি যদি টেবিলে বসতে চান তাহলে একদম কমরটা চোখে দেখা যায়, এবং নাকের সামনে বলতে গেলে সর্বোচ্চ 10 হাত ডিস্টেন্স নাই বাথরুম। বলতে পারেন ড্রয়িং রুমে তো অনেকের বাথরুম থাকে, অনেকের যেটা থাকে সেটা হচ্ছে লো কনজাস্টেড লো ক্যাপাসিটির অ্যাপার্টমেন্টে, যেখানে ডিজাইনের প্রবলেম। কারণ ড্রয়িং রুমে কখনো ডাইনিং টেবিলের পাশে বাথরুম রাখতে হয় না, মিনিমাম 9 ফিট দূরত্ব থাকতে হয়। তারপরে ভোক্তা অধিকারের 11 তলায় যে দেখেন তো ওইখানে 9 ফিট দূরত্ব আপনার আছে কিনা? নাই তো। তা আপনি যে বাইরের হোটেলগুলোর উপরে যে এত বছর ধরে এত মামলা টামলা করে আসতেছেন, আপনার ওখানেই তো এই অবস্থা। শুধুমাত্র ওখানে সিনিয়র অফিসারদের রুমের সাথে সাথে পারলে বাথরুম দেওয়া আছে, আর সাধারণ মানুষরা যেখানেই খাবে সেখানেই পায়খানা করবে, গেস্টদেরও সেম অবস্থা। তাহলে সাধারণ মানুষকে আপনারা মানুষ মনে করেন না? আপনাদের ভোক্তা অধিকারের স্টাফদেরই আপনারা কি মানুষ মনে করেন না, যার কারণে এরকম একটা আনহাইজেনিক পরিবেশ সেখানে? কথা বলার সুযোগ আপনারা করে দেন বলে আমাদের কথা বলার সুযোগ তৈরি হয়। আর আমি জোবায়েদ, আমি কোনো দলের ব্যক্তি না, কারো শত্রু না, কারো বন্ধুও না। যেটা রাইট সেটা আমাকে দিয়ে রাইট বলতে হবে, যেটা রং সেটা রং বলতে হবে। তাহলে আমি ভোক্তা অধিকারের যত কর্মকর্তা কর্মচারী আছেন, ভাই বোন আছেন, আমাকে ভালোবাসেন, সবার কাছে হাত জোর করে বলবো, আপনারা একটা রাষ্ট্রের মধ্যে চেঞ্জ আনতে চাচ্ছেন, তো আপনাদের ওখানে যে প্রবলেমগুলো আছে সেগুলো আগে শোধরান না।
আপনাদের টিসিবি বিল্ডিং এর পিছনে যে গাড়িগুলো রাখা থাকে তার নিচে যে কয় লক্ষ প্রতিদিন ডেঙ্গু মশা জন্ম নেয় সেটা একটু তাকায় দেখেন। এরপরে পিছনে সামনে চার দোকান থেকে শুরু করে কাঠের দোকান থেকে শুরু করে যেভাবে রাস্তা দখল করে আছে আর যেভাবে আপনার পার্কিং গুলো হয়ে রাস্তা জ্যাম করা আছে, অন্তত আপনারা যত আইনের কথা বলেন এবং নিয়মের কথা বলেন, অন্তত আপনাদের চারপাশে এটা মানায় না। আপনাদের সাথে তো টিসিবি বিল্ডিং এই তো আপনাদের অফিস, টিসিবির গাড়িগুলো রাস্তার মধ্যে। আপনি চট্টগ্রাম জামালখানে খাস্তিগির স্কুলের সামনেই অপোজিট সাইডে যেখানে চার্চের সামনে যে গাড়িটা দাঁড়ায় তেল টেল এসব বিক্রি করে, দেখেন না কি বিশাল পরিমাণ জ্যাম বসায় ওখানে, ওই গাড়িটা দাঁড়ায়। এভাবে বিশাল জ্যাম বসানোর কোনো রাইট আছে কিনা? সাধারণ একটা ব্যক্তি ওখানে 2 মিনিট দাঁড়ালে 5,000 টাকার প্রাইভেট কারের মামলা, তা আপনার টিসিবির গাড়ির বিরুদ্ধে কত লাখ টাকার মামলা হওয়া উচিত? জানতে হবে, বুঝতে হবে, গবেষণা করতে হবে। এটা আপনাকে ছোট করা অথবা শত্রুতা না। আপনার ফল্টগুলো আপনাকে কেউ ধরায় দিচ্ছে না, আমি ভালোবাসি বলে ধরায় দিচ্ছি যে প্লিজ আপনারা এটাকে চেঞ্জ করেন। আপনার সাধারণ মানুষ কথা বলার সুযোগ পাবে। সাধারণ মানুষ যখন কথা বলে, বাচ্চারাও যখন কথা বলে, তখন শেখ হাসিনার মতো বড় নেত্রীকেও দেশ থেকে পলায় যেতে হয়। তো ভাইরাল খুব সহজে হওয়া যায়, কিন্তু একটা ধাক্কা কিন্তু সহ্য করা খুব কঠিন। সো ভিতরটা সুন্দর রাখতে হবে এবং ডিসিপ্লিন রাখতে হবে। আমরা বলতেছি আমরা নিজেরাও অনেক পাপী বান্দা, অনেক ভুল করতেছি, আমরা যে ধোয়া তুলসী পাতা তা না, বাট বাইরে থেকে আপনাদের এই প্রবলেমগুলো বেশি করে ধরা পড়তেছে। তাহলে ব্যবসা নিয়ে, তারপরে কাস্টমস নিয়ে, জাহাজ নিয়ে, বিমান নিয়ে, ভোক্তা অধিকার নিয়ে, কোনটা নিয়ে কথা বলতে বাকি রাখলাম না। বাট প্রতিটা ভিডিও, প্রতিটা পয়েন্ট যদি পয়েন্ট টু পয়েন্ট ডায়েরিতে লিখেন এবং সেখান থেকে সর্বোচ্চ কি সৎ, পবিত্র, রাষ্ট্রের জন্য এবং পরিবারের জন্য সম্মানজনক এবং কল্যাণকর রুজির রাস্তা কোনটা সেটা যদি খুঁজে বের করতে পারেন, তাহলে আপনাকে স্যালুট জানাই এবং আপনাকে দিয়েই আমাদের বাংলাদেশটা সোনার বাংলাদেশে পরিণত হবে, স্বপ্নের বাংলাদেশে পরিণত হবে। এবং তখনই শুধুমাত্র আমরা বলতে পারবো আমরা একটা সভ্য উন্নত জগতে প্রবেশ করেছি এবং একটা উন্নত জাতি, তাছাড়া আর সম্ভব না। তাহলে আমি প্রচণ্ড অসুস্থ মানুষ, তারপরও এই বিশাল ভিডিও আপনাদের করে দিলাম অনেক ধৈর্য নিয়ে, আপনাদের টেরি পেতে দিলাম না যে আমি আসলে কতটা অসুস্থ। আমার জায়গায় থাকলে আপনারা বেডে বসে এখন হাউমাউ করে কাঁদতেন। আমি পেট চেপে ধরে আপনাদের সঙ্গে ভিডিও করতেছি শুধুমাত্র যদি কালকে মারাও যাই তার আগে অন্তত আমার মন থেকে কয়েকটা কথা আপনাদের বলে দিয়ে যাই, যেন একটা সময় পরে মানুষ গর্ব করে বলতে পারে আমরা বাংলাদেশী। এখন সময় আসতেছে, নিজের ভাই কয়েকদিন আগে বলছি ধর্ম ব্যবসা হবে আগামী 10 বছরে বাংলাদেশের সব থেকে মোস্ট প্রফিটেবল ব্যবসা, আর এটা ফলাফল হবে পশু পাখির থেকে খারাপ অবস্থা। অলরেডি ধর্ম ব্যবসা চলতেছে। ইউটিউবে যারা ওই যে ধর্মের উপরে আপনার বিভিন্ন ওয়াজ করে, একজন যে কোনো একজন আপনার পছন্দের একজন ব্যক্তির ওয়াজে ঢুকবেন, ঢুকে প্রতিটা ভিডিও থাম্বল দেখবেন। এই থাম্বলগুলো দেখার পরে বুঝবেন যে এটা কি হুজুরের পারমিশনে তার কেউ করতেছে নাকি বাইরের কোনো ব্যক্তি করতেছে। যদি দেখেন হুজুরের পারমিশনে করছে, তখন চিন্তা করবেন ওই থাম্বলগুলো কি কি সাবজেক্টের উপর এবং কি কি অডিও ভিডিও অথবা গ্রাফিক্সের উপর দেওয়া আছে। একজন হুজুরের আসলে এটা মানায় কিনা যে আল্লাহ সাধনা করে, সৃষ্টিকর্তার সাধনা করে, তার চিন্তা ভাবনা নমনীয়তা কোন লেভেলের হওয়া উচিত। তাহলে সে কি সৃষ্টিকর্তার সাথে কানেক্টেড কোনো ব্যক্তি, নাকি ধর্মের কয়েকটা বইয়ের উপরে তাকে এমন কিছু ট্রেনিং দেওয়া হয়েছে ওই ট্রেনিংটা নিয়ে আর মানুষের সাইকোলজি নিয়ে সে গেম বানাচ্ছে। তাহলে এই হুজুরের বয়ান শোনা আসলে সময় নষ্ট নাকি? তাহলে এই সব কিছু বাদ দিয়ে বাংলায় কোরআন শরীফটা পড়ে সেখান থেকে ভালো কি আছে যেগুলো আমার জীবনে আমি পালন করি না অথবা করতে ব্যর্থ, অথবা আমি মিসগাইডেড, আমার কোথায় শোধরানো উচিত আমার এবং আমার পরিবারের, সেগুলো প্রয়োজনে খাবার টেবিলে অথবা পারিবারিক সময় সবাই মিলে ওই কথাগুলো একটু আলোচনা করে দেখি পরিবারটাকে কতটা শান্তশিষ্ট এবং সুন্দর রাখা যায়। আর এটাকেই বলে ম্যাচুরিটি ডেভেলপমেন্ট।
আর ম্যাচুরিটি ডেভেলপমেন্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সেন্স ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টগুলো আমাদের শিক্ষা ব্যবস্থায় নাই, যার কারণে আমরা শিক্ষিত সার্টিফাইড হচ্ছি, বাট জাতি সভ্য হচ্ছে না। ভদ্রচিত সৃজনশীল কাজ করে ইনকাম বাড়তেছে না। ওই টিকটকে আজে বাজে ভিডিও, ফেসবুকে আজে বাজে ভিডিও বানায় বানায় ইয়াং জেনারেশন ফ্রিল্যান্সার অথবা ইনকাম করছে, আর সরকার সেটাকে দেখাচ্ছে যে আমাদের দেশে ইয়াং জেনারেশন ফ্রিল্যান্সার হয়ে কত কামাই করতেছে। বাস্তবটা সরকারকে বলবো একটু খুঁজে দেখেন না। বরঞ্চ কোনো ফায়ারাল রেস্ট্রিকশন ছাড়া ছোট বাচ্চাদের হাতে ক্লাস করার নাম করে যে মোবাইলটা দেওয়ার আইন করছেন অথবা যে পারমিশনটা দিচ্ছেন, এই জেনারেশনটা কত অল্প বয়সে কতটা বেয়াদব হবে তার ধাক্কা শেখ হাসিনা নিজেও সহ্য করতে পারবে না, খালেদা জিয়া পারবে না, আপনি সরকার আপনিও পারবেন ইউনূস সাহেব। আর বাবা মা তো শেষ, বাবা মা থাকবে চট থাপ্পড়ের উপরে। আগে তো বাবারা সন্তানকে বকা দিত যে বাবা পড়াশোনা ঠিক মতো মন দিয়ে করো না কেন, আর এখন সন্তানরা বাবা মাকে বলতেছে খানকির ছেলে জন্ম দিছিস, খাইতে দিতে পারিস না তো জন্ম দিছিস কেন। সেই যুগটা আগে গত 3 বছর আগে ভিডিওতে বলতাম, সেই যুগটা এখন শুরু হয়ে গেছে। আফসোস, আফসোস। সবাইকে হাত জোর করে বলবো একটু বদলান, সুন্দর একটা ভবিষ্যৎ। সন্তানের নাম হচ্ছে শিশু ফুল, এই শিশুকে বিকশিত হওয়ার জন্য পরিবেশ দেন। আর নিজেদেরও, আমাদেরও, আমি বলছি আমারও যে খারাপ কোনো অভ্যাস নেই তা না। গার্ডিয়ান হতে গেলে খালি বাচ্চা জন্ম দিলে গার্ডিয়ান হওয়া যায় না, আমাদেরও সবার উচিত নমনীয় হয়ে সুন্দরভাবে পরিবার নামক যন্ত্রটাকে অথবা প্রতিষ্ঠানটাকে সবার আগে স্বচ্ছ এবং সুন্দর করা। সো সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। দেখেন আমরা কিভাবে সবাই মিলে আবার একটা সুস্থ মানসিকতা সম্পন্ন এবং রুচিসম্মত একটা জাতিতে পরিণত করতে পারি। আর আপনাদের যারা সন্তানরা বর্তমানে অনলাইন জগতে অ্যাবনর্মালি পদাচারণা করতেছে, হয়তোবা 2 টাকা ইনকামও করতেছে, আগে গার্ডিয়ান হয়ে দেখেন তার ইনকামের রাস্তাটা কি। এটা যদি সৃজনশীল উৎপাদনশীল কোনো কিছু না হয়ে রুচি বিবর্জিত হয়, তাহলে তাকে সেখান থেকে ফেরানোর চেষ্টা করেন। আর তাহলে সে নিজেও ধ্বংস হচ্ছে, আরো 10 জনকে ধ্বংস করবে, আরো 1000 জনকে ধ্বংস করবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।